সবাইকে নমস্কার। কিছু কথা চ্যানেলে এটি আমার পঞ্চম ভিডিও। আজকে আমি যে দেশটি সম্বন্ধে কথা বলব সেই দেশটিতে প্রথম সূর্যোদয় হয়। সেই দেশটিতে প্রথম আপনার বলা যায় যে শান্তিপ্রিয় দেশের মধ্যে ১ থেকে ১০-এর মধ্যে সেই দেশটি আসে এবং সেই দেশটিতে আপনার কোনো রকম সাপ পাওয়া যায় না এবং সেই দেশের পার্শ্ববর্তী যে দেশ সেই দেশের দূরত্ব ৪০০ কিলোমিটারেরও বেশি। তো সেই দেশটি সম্বন্ধে আজকে আমরা জানব। তো চলুন শুরু করছি নতুন এই ভিডিওটি। তো ভিডিওতে কেউ যদি প্রথম আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে থাকেন। তো এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন যে আমি কোন দেশটির সম্বন্ধে কথা বলছি। আমি কথা বলছি নিউজিল্যান্ড দেশটির সম্বন্ধে। হ্যাঁ, নিউজিল্যান্ড নামটা শুনে মনে হয় এটি মনে হয় ইউরোপের কোনো কান্ট্রি, যেমন নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সেরকম নিউজিল্যান্ড, কিন্তু না, নিউজিল্যান্ড ইউরোপের কোনো কান্ট্রি নয়। নিউজিল্যান্ড রয়েছে আপনার দক্ষিণের একদম পূর্বে, মানে দক্ষিণ পূর্বে একদম শেষ প্রান্তে অবস্থিত একটি দেশ, যেটি দুটো ছোট ছোট দ্বীপের দ্বারা অবস্থিত রয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে। ঠিক আছে, এবং এর ক্ষেত্রফল হচ্ছে আপনার ২,৬৮,০২১ বর্গ কিলোমিটার থেকে ২,৭০,৪৬৭ বর্গ কিলোমিটার পর্যন্ত। তো বুঝতে পারছেন দেশটি খুবই ছোট। ঠিক আছে, বলা যায় যে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের থেকেও ছোট হচ্ছে এই দেশটি। ঠিক আছে, এটি আয়তনে দেশের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে এটি আয়তন রয়েছে আপনার ৭৫তম স্থানে এবং এই দেশে আপনার ৭০০টার মতো ছোটো ছোটো দ্বীপ রয়েছে। দেখতে পাচ্ছেন সেই দ্বীপগুলি, ৭০০টার মতো ছোটো ছোটো দ্বীপ এই দেশে রয়েছে। তো এবার চলে যাচ্ছে নিউজিল্যান্ডের ইতিহাসের দিকে। নিউজিল্যান্ডের ইতিহাসও খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, এখানেও ইংরেজরা আপনার শাসন করেছিল। তো ইংরেজরা কী করে শাসন করে, তার আগে আপনার কিন্তু এই যে দেশটি, মানে ভূখণ্ডটি, এই ভূখণ্ডে কিন্তু আপনার যে মানব জীবন কিন্তু খুবই বলা যায় যে মানে অনেক পরে বলা যায় যে ১৩২০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দের মধ্যে এখানে প্রথম মানব জীবন পা রাখে। তাহলে বুঝতে পারছেন এই দেশটি মানে পৃথিবীর মানচিত্রে একদম যেহেতু শেষে অবস্থিত এবং সেখানে আপনার মানব জীবনে কিন্তু সবার শেষেই পৌঁছায় বলা যায়। ঠিক আছে, এবং যারা আপনার এই ১৩২০ থেকে ১৩৫০ মধ্যে পৌঁছায়, ঠিক আছে, তারা পলিনেশিয়ান লোক হিসেবে পরিচিত ছিল। পলিনেশিয়ান লোক বলতে আপনার বলা যায় যে আপনার মধ্য প্রশান্ত মহাসাগর থেকে তারা এসেছিল। ঠিক আছে, এবং এদের একটা পরিচয় ছিল, সেই পরিচয়টা হচ্ছে মাউরি। এরা মাউরি জনজাতি নামে পরিচয় ছিল। ঠিক আছে, মাউরি জনজাতি নামে এরা হচ্ছে পরিচিত ছিল। নামটি মনে রাখবেন, মাউরি জনজাতি। ঠিক আছে, এই মাউরি জনজাতিরা প্রথম বলা যায় যে সেখানকার স্থায়ী লোক ছিল। মানে নিউজিল্যান্ডের প্রথম স্থায়ী লোক কারা ছিল, আপনারা গুগলে সার্চ করে দেখবেন মাউরি জনজাতি। ঠিক আছে, এরা দেখছেন এরা কেমন দেখতে হয়, এরা ঠিক এরকম দেখতে হয়। ঠিক আছে, এবং এদের সংখ্যা আজকের দিনে খুবই কম নিউজিল্যান্ডে। ঠিক আছে, কিন্তু এরা সেই সময় কিন্তু অনেক প্রচুর পরিমাণে ছিল। এরা এত সংখ্যা কম কী করে হলো সেই সম্বন্ধেও আমি আসবো, কিন্তু বর্তমানে বলে নিই আপনার ১৮৪০ সালে, ঠিক আছে, এই মাউরি জনজাতিদের যারা মেন লিডার ছিল এবং ইংরেজদের সঙ্গে, ঠিক আছে, ১৮৪০ সালে, ঠিক আছে, মাউরি জনজাতির নেতাদের সঙ্গে ১৮৪০ সালে একটি সন্ধি স্বাক্ষর করে। সন্ধিটির নাম হচ্ছে আপনার ট্রিটি অফ ওয়েটেনবি। সন্ধিটি স্বাক্ষর করে। ঠিক আছে, এবং এরপরেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য পুরো নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবং বলা যায় যে মাউরি জনজাতির উপর এই ব্রিটিশ সাম্রাজ্য তখনটা প্রচুর অত্যাচারও করে। ঠিক আছে, খালি সন্ধি স্বাক্ষর করেছিল, বলেছিল যে আমরা কোনো অত্যাচার করবো না, আমরা কিন্তু উপনিবেশ করবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে মাউরিদের প্রচুর পরিমাণে অত্যাচারও করা হয়। ঠিক আছে, এটাই সত্য। এরপর বলা যায় যে আপনার ধীরে ধীরে আপনার ইংল্যান্ড থেকে এবং ইউরোপের কান্ট্রি থেকে প্রচুর সাদা চামড়ার লোক, ঠিক আছে, এই সন্ধি স্বাক্ষর হওয়ার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসতে থাকে এবং যার ফলে কিন্তু আপনার এদের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে যায় মাউরিদের থেকে। ঠিক আছে, এবং আজকের দিনে দেখবেন নিউজিল্যান্ডে আপনার সাদা চামড়ার লোকের সংখ্যা কিন্তু প্রায় বলা যায় প্রায় 70%, প্রায় 70%। ঠিক আছে, কিন্তু এত কিন্তু শুরুতে ছিল না। যেই বললাম আপনার ধীরে ধীরে তারা আসতে শুরু করে এবং যার ফলে কিন্তু এদের সংখ্যা আপনার হয়ে যায় কিন্তু আজকের দিনে প্রায় 70%। ঠিক আছে, এবং বলা যায় যে নিউজিল্যান্ড স্বাধীন কবে হয় ইংরেজের থেকে, তো নিউজিল্যান্ড স্বাধীন হয় ইংরেজের থেকে আপনার ১৯৪৭ সালে। ঠিক আছে, এরপরে আছে নিউজিল্যান্ড কত পার্সেন্ট কোন ধরনের লোক থাকে। ঠিক আছে, তো সবার প্রথমে আছে মাউরি লোক কিন্তু নিউজিল্যান্ডে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে বলছিলাম তারাই কিন্তু প্রথম এখানে আপনার পা রাখে। ঠিক আছে, ১৩২০ থেকে ১৩৫০-এর মধ্যে, যেহেতু তাদের সংখ্যাটা বেশি হওয়া দরকার ছিল, কিন্তু না, ইংরেজরা তাদেরকে খুব পরিমাণে অত্যাচার করে। ঠিক আছে, এবং যার ফলে বলা যায় যে ইংরেজ যখন প্রচুর পরিমাণে এখানে আসে, ঠিক আছে, ১৮৪০-এর পর থেকে তারা কিন্তু খালি তাদের লোকজনের নিয়ে আসে না ইংরেজদের বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে, তারা সেখান থেকে নিয়ে আসে নানান রকম রোগ, যেমন চেচক মানে আপনার বসন্ত রোগ, যেটি বাঙালিতে আপনার হাম নামে পরিচিত। ঠিক আছে, এছাড়া নিয়ে এসে আপনার ইনফ্লুয়েঞ্জা, এইসব রোগের কিন্তু প্রতিকার আপনার মাউরি লোকেদের ছিল না। তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে মাউরি লোক ১৮৪০-এর পর থেকে কিন্তু মারা যেতে থাকে। ঠিক আছে, এবং এখানে মাউরি লোকেদের সংখ্যা কিন্তু দিনের পর দিন কমে যেতে থাকে। ঠিক আছে, এরপরে আপনার
আসি হচ্ছে আপনার ল্যান্ড ল্যান্ড কী করে তারা ছিনিয়ে নেয়, ঠিক আছে। মাওরিদের থেকে তারা ল্যান্ড প্রচুর ছিনিয়ে নিত এবং প্রচুর পরিমাণে তাদেরকে পুরো আক্রমণ করতো, যার ফলে কিন্তু তাদের সংখ্যা দিনের দিন কমে যেত, ঠিক আছে। এবং এরপরে আসছে আপনার সংঘর্ষ, হিংসাত্মক সংঘর্ষ বা হিংসাত্মক লড়াই মাওরিদের সঙ্গে ইংরেজদের কিন্তু প্রচুর চলেছিল, তার ফলেও কিন্তু আপনার এই মাওরি লোকেদের সংখ্যা দিনের পর দিন কমে এসেছে, ঠিক আছে। এটা কিন্তু এটা মাওরি লোকেদের সংখ্যার কমের একটা মেন কারণ, ঠিক আছে। সংখ্যার দিক থেকে যদি বলা যায় আজকের দিনে 2026 মাওরি লোকেদের সংখ্যা জানেন কত? 9,21,800 মতো, তাহলে হবে 9,21,800 মতো মাওরি লোকেদের সংখ্যা। যে সংখ্যাটি হওয়া দরকার ছিল আপনার বলা যায় যে 50 লাখের উপরে, সেখানে এই সংখ্যাটি আজকে রয়েছে মাত্র 9,21,800 মতো। তাহলে কী পরিমাণ অত্যাচার করেছিল বা কী পরিমাণ রোগ ছড়িয়ে গিয়েছিল মাওরি লোকেদের মাঝখানে, এইসব হাম বলেন মানে চেচক বলেন বা ইনফ্লুয়েঞ্জা বলেন, ঠিক আছে। তাহলে কী পরিমাণ ছড়িয়েছিল আপনারা এখান থেকে এই সংখ্যা দ্বারা বুঝতে পারছেন, ঠিক আছে। এবং নিউজিল্যান্ডের মানে যে আপনার আপনার ইংল্যান্ড থেকে বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে যেসব লোক আপনার আজ থেকে 1840-এর পর থেকে, তাদের সংখ্যা আজকে জানেন কত? তাদের সংখ্যা আজকে 70%, প্রায় এই সংখ্যাটা বলা হচ্ছে যে আপনার 33,50,000-এর উপরে, 33,50,000-এর উপরে আজকে বলা যাচ্ছে যে আপনার এদের সংখ্যা, মানে আপনার ইংল্যান্ড এবং আপনার ইউরোপিয়ান কান্ট্রি থেকে যেসব 27,000 লোক ছিল তাদের সংখ্যা। আচ্ছা, নিউজিল্যান্ডের তো জনসংখ্যাই আপনার বলা হচ্ছে যে আপনার 60 লাখের উপরে, তাহলে এত 33 লক্ষ বা মানে 33 লক্ষের উপরে যদি তারাই থাকে, তাহলে আপনার বলা যাচ্ছে যে মাওরি লোকেদের সংখ্যা কী করে, তাহলে কী পরিমাণে কম হয়েছে বা কী পরিমাণে কমানো হয়েছে আপনারা এখান থেকে বুঝতে পারছেন, ঠিক আছে। এবং এখানে হিন্দু লোকও কিছু রয়েছে, হিন্দু লোকের সংখ্যা খুবই কম রয়েছে, যেহেতু হিন্দু লোক এখানে রয়েছে আপনার 3% মতো, এবং হিন্দু লোকের যদি সংখ্যা বলেছে থাকি তাহলে সেটা মোটামুটি বলা যাচ্ছে 1.5 লাখের মতো, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু নিউজিল্যান্ডে ভরপুর রয়েছে, ঠিক আছে। ইউরোপিয়ান কান্ট্রির মতো যেমন সুন্দর, এখানে নিউজিল্যান্ডে কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্য নিউজিল্যান্ড কিন্তু বলা যাচ্ছে যে আপনার এখানে আপনি দেখতে পাবেন বরফে ঢাকা পাহাড়, তার সঙ্গে জঙ্গলে ঢাকা পাহাড়, এবং তার সঙ্গে একই পাশে দেখতে পাবেন আপনার সমুদ্র তট, ঠিক আছে। এই তিনটে জিনিস কিন্তু এখানে এক পাশে মানে একসঙ্গে দেখতে পাবেন, ঠিক আছে। ফজাট নামে একটি জায়গা রয়েছে, ঠিক আছে, নিউজিল্যান্ড, ঠিক আছে। ফজাট, এখানে পাহাড়ের মাঝখান দিয়ে সমুদ্রের জল আছে, ফজাট এই জায়গাটির মাঝখান দিয়ে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো পাহাড়ের মাঝখান দিয়ে সমুদ্রের জল আসছে, ঠিক আছে। এবং পাহাড়ের পাথরের উপর দিয়ে যখন সমুদ্র জলটা আসে না, তখন দেখতে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে, আপনারা হয়তো চিত্র দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে দেখুন। এই দৃশ্যটি আপনার ফজারটা গেলে দেখতে পাবেন অবশ্যই, ঠিক আছে। নিউজিল্যান্ডের দেশটির প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত করেছে। প্যাসিফিক রিং অফ ফায়ার মানে, যার ফলে এখানে রোটুরা নামে একটি জায়গা রয়েছে, ঠিক আছে। রোটুরুয়া নামে একটা জায়গা রয়েছে, যেখানে আপনার একটা পুকুর রয়েছে, সেই পুকুরে কাদা রয়েছে, সে কাদাগুলো ফুটছে গরম জলের মতো। সেই জিনিসটা আপনার রোটুরুয়ানের জায়গাটাতে গেলে অবশ্যই দেখতে পাবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি, সেই জায়গাটি ফুটছে কাদার মতো, ঠিক আছে। যেভাবে জল আপনার ফুটে, আপনারা আমরা যখন আগুনে তাপ দিই সেইভাবে ফুটছে কাদাগুলি, ঠিক আছে। এবং এখানে অনেক প্রচুর পরিমাণে গরম জলের পুকুরও রয়েছে, ঠিক আছে। মাউন্ট কুক এই দেশটি সবচেয়ে উচ্চতম পাহাড়, ঠিক আছে। এখানে প্রচুর বড় বড় গ্লেশিয়ার দেখা যায় এবং এখানে যেটি দেখতে আপনার খুবই সুন্দর লাগে। এছাড়া রয়েছে আপনার ওইটিমো নামে একটি জায়গা। ওইটিমো একটি জায়গা বলতে একটি গুফা রয়েছে, ঠিক আছে। ওইটিমো, যে গুফার মধ্যে ছাদের মধ্যে অনেক রকম পোকা দেখা যায়, সেই পোকাগুলি আপনার মানে কী বলবো লাইটিং দেয় আর কি, ঠিক আছে। এবং রাত্রেবেলা সেই পোকাগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা সেই পোকাগুলিকে মানে আকাশের তারা যেমন দেখা যায় খুব সুন্দর লাগে, ঠিক সেরকম দৃশ্য আপনার এই ওইটিমো নামে গুহার ছাদের উপর দেখা যায়, ঠিক আছে। সেই পোকাগুলি দেখেন কীভাবে জ্বলছে, এটা কিন্তু খুব একটা সুন্দর দৃশ্য নিউজিল্যান্ডের, মানে আপনার বলা যায় যে জিডিপির দিক থেকে, ঠিক আছে, যেহেতু প্রচুর এখানে ভিজিট করে এই দিক থেকে, ঠিক আছে। এছাড়া সমুদ্র জল বললাম, সমুদ্র জল এখানে প্রচুর পরিষ্কার, একদম নীল, দেখেন সম্পূর্ণ নীল দেখতে পাবেন সমুদ্র জল। এবং এখানে আপনার কাইকৌরা নামে একটি জায়গা রয়েছে, যেখানে আপনার ডলফিন এবং বেল মাছ দুটো একসঙ্গে দেখতে পাবেন, ঠিক আছে। কাইকৌরা নামে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কাইকৌরা, ঠিক আছে। খুব সুন্দর দৃশ্যটি দেখতে লাগে, ঠিক আছে। আসি রাষ্ট্রীয় খেলা এখানে হচ্ছে আপনার রাগবি হচ্ছে এখানকার রাষ্ট্রীয় খেলা, ঠিক আছে। এবং এখানকার পুরুষদের যে রাগবি খেলার যে টিম, সেই টিমটিকে বলা হয় আপনার অল ব্ল্যাকস যে টিমটি বা নামটি, এটি কিন্তু খুবই পরিচিত, মানে পৃথিবীর যত খেলা রয়েছে সেই খেলার একটা নামের মধ্যে অল ব্ল্যাকস নামটি কিন্তু খুব পরিচিত, ঠিক আছে। এবং এখানে ক্রিকেটও গত কয়েক বছর ধরে খুবই জনপ্রিয় একটি খেলা হয়ে উঠেছে, আপনারা দেখেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটও কী পরিমাণে আপনার ফ্র্যাঞ্চাইজি বাড়ছে, ঠিক আছে। আপনারা তো অবশ্যই এই বিষয়ে অবশ্যই নজর দেখেছেন, ঠিক আছে। এরপরে আছে জিডিপি। নিউজিল্যান্ডের জিডিপি হচ্ছে $278 বিলিয়ন আমেরিকান ডলার, ঠিক আছে। যেহেতু দেশটি ছোট, তো
সেজন্য তার জিডিপিও ছোট, কিন্তু এখানে কিন্তু ইউরোপের কান্ট্রির মতনই কিন্তু যেহেতু উন্নত সেই দেশ সেই রকমই কিন্তু এই দেশটিও উন্নত, ঠিক আছে। এবং এই দেশটি মোটামুটি তিনটি আপনার কাজের উপর বা তিনটি বলা যাচ্ছে জিডিপির মূল স্রোত রয়েছে। সেই তিনটি মূল স্রোত হচ্ছে আপনার কৃষি, পর্যটন এবং আপনার আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারের মধ্যে এখানে আপনার ভেড়ার মিট সবচেয়ে বেশি রপ্তানি করা হয়, ঠিক আছে। 95% ভেড়ার মিট এখানে হচ্ছে আপনার এখান থেকে বাইরে রপ্তানি করা হয়। আর এটি হচ্ছে জিডিপির একটা মেন অংশ নিউজিল্যান্ডের, ঠিক আছে। শহর, নিউজিল্যান্ডের মেন রাজধানী হচ্ছে আপনার ওয়েলিংটন। আর এই দেশের সবচেয়ে বড় এবং প্রধান শহর হচ্ছে আপনার অকল্যান্ড, ঠিক আছে। মানে বলা যায় যে আপনার ব্যবসার দিক থেকে সবথেকে মেন শহর হচ্ছে আপনার অকল্যান্ড। এবং এই অকল্যান্ড শহরে কিন্তু নিউজিল্যান্ডের মধ্যে সবথেকে বেশি লোক থাকে আপনার এই অকল্যান্ড শহরে, ঠিক আছে। আর ক্রিস চার্চ হচ্ছে আপনার নিউজিল্যান্ড যেহেতু দুটো ভাগে বিভক্ত, একটা উত্তর আয়ারল্যান্ড, একটা দক্ষিণ আয়ারল্যান্ড। দক্ষিণ আয়ারল্যান্ডের মেন শহর হচ্ছে আপনার ক্রিস চার্চ। এই যে ক্রিস চার্চ শহরটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো নিউজিল্যান্ড সম্বন্ধে আপনাদের যে আমি তথ্য দিলাম সেই তথ্যটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।